শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন, আছি আমি আনিস। আমার তরফ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল জেরিন, কেমন আছো বলো? আনিস শুভ সকাল, খুব ভালো আছি কারণ আজকে অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। কেমন আছো বলো? আমিও ভীষণ ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি সব সময়। তবে মন খারাপ হলে একটা প্রশ্ন তোমাকে খুব করতে ইচ্ছে করছে, যদি তোমার মন খারাপ হয় তুমি কি করো? আমার মন খারাপ হলে আমি মনে হয় গান শুনি। তোমার মন খারাপ হলে কি করো আমি কিন্তু জানি। কি বলো তুমি সেটা? কারণ তুমি খুব ভালো আবৃত্তি করতে পারো এবং আবৃত্তি শুনো। আমি কি ভুল বলেছি? নিশ্চয়ই, অবশ্যই, তুমি তো অবশ্যই ভুল বলোনি। আর এটা একেবারেই সত্যি কথা। আমি আসলে আবৃত্তি করার চেয়ে কবিতা পড়তে খুব ভালোবাসি। বলা যায় কবিতার নিবিড় পাঠক। এবং খুবই আনন্দের সঙ্গে তোমাকে জানাচ্ছি আজকে চমৎকার একজন মানুষ রয়েছেন, কবিতা আবৃত্তির মানুষ। তার মাধ্যমে নিশ্চয়ই আমরা অনেক বেশি সমৃদ্ধ হব এবং আজকে তুমিও খুব খুশি হবে। নিশ্চয়ই। চলো, কে আছে আমরা একটু জেনে নিই। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি আবৃত্তি শিল্পী মীর মাসরুর জামান রনি। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরাও ভীষণ ভালো আছি। কবিতার সঙ্গে আপনার দীর্ঘ পথ চলা, আমিও আসলে সেই পথের মানুষ, তাই ভীষণ আনন্দিত আপনাকে পেয়ে। নিশ্চয়ই আপনার অভিজ্ঞতার মাধ্যমে অনেক বেশি সমৃদ্ধ হব। না, আনন্দিত আমিও, এবং আমার ধারণা কথাবার্তা বলে আমিও সমৃদ্ধ হব। সুন্দর একটা সময় কাটবে নিশ্চয়ই সবাই মিলে। আমরা তো অবশ্যই ফাঁকে ফাঁকে আজকে আবৃত্তি শুনবো আপনার কাছ থেকে। তার আগে আপনার ছেলেবেলা একটু জানতে চাই। আপনি ময়মনসিংহে জন্মেছেন, কেমন ছিল? ময়মনসিংহ শহরে আমার জন্ম। নানার বাড়িতে? নানার বাড়িতে। কেমন ছিল, মনে পড়ে? একেবারে জন্মের সময় তো কারোরই মনে পড়ে না। যখন স্মৃতি গঠন হয় তারপরে শৈশবের স্মৃতি মনে পড়ে। তো জন্ম ময়মনসিংহ শহরে হলেও বাবার কর্মসূত্রে আমরা সে সময় থাকতাম ভৈরবে। আচ্ছা। কিশোরগঞ্জ, এখনকার কিশোরগঞ্জ জেলার অংশ ভৈরবে। তো ভৈরবের রেলওয়ে কলোনিতে থাকতাম। কত বছর বয়স থেকে ভৈরবে চলে এলেন? আমার জন্মের আগে থেকে আমার বাবা ওখানে কাজ করতেন। তো কাজেই ওই তো জন্মের পরপরই তো ভৈরবে জন্মটা নানার বাড়িতে বটে, সেটা তো অনেক মায়েরই আমরা জানি যে জন্মের সময় তার বাবা মার বাড়িতে যান এবং ওখানে সন্তানের জন্ম হয়। তো আমারটাও সেরকম, আমাদের ভাই বোনদের জন্ম সবারই ওখানে। কিন্তু আসলে তার আগে থেকে আমার মা বাবা কর্মসূত্রে তারা ভৈরবেই থাকতেন। এসএসসি পর্যন্ত ভৈরবেই। তারপর এইচএসসি আমি ভর্তি হয়েছি ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। তারপরে সেখান থেকে ঢাকা ধীরে ধীরে সেই গল্পগুলো শুনবো। তবে আরেকটু ছোটবেলায় থাকতে চাই, কি বলো? নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। ময়মনসিংহে সে ব্রহ্মপুত্র নদের কথা মনে পড়ে, যদিও আপনি একটা সময়ের পরে আমার পরিবার, আমার মা এবং আমার ভাই বোনরা, তারা ভাইরা ময়মনসিংহে থাকেন। তো যাওয়া হয়। এবং ব্রহ্মপুত্র নদের কথা যেটি বলছিলেন, আমার খুবই প্রিয় একটি জায়গা, খুবই প্রিয় একটি জায়গা ব্রহ্মপুত্র নদ। নদের মধ্যে চরে কাশবন, তারপরে ব্রহ্মপুত্র নদের পাড়েই কিন্তু জয়নুল আবেদিন সংগ্রহশালা। জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাতে আঁকা পেন্টিং গুলো ওখানে আছে। তো জায়গাটি যেমন সুন্দর, একই সঙ্গে মূল্যবান। ময়মনসিংহ শহরে আমার বলেছি যে শৈশবটা ভৈরবে কাটলেও ছুটিতে তো সবসময় হতো। তো কাজেই একই রকম আমার শৈশবের বন্ধুরাও ময়মনসিংহেও আছে। তো গেলে তাদের সঙ্গেও দেখা হয়, শৈশব ফিরে আসে। তো শৈশব তো সবসময়, মানে সবসময় মনে হয় না যে মানুষের যে যদি কোথাও ফিরে যেতে হয় তাহলে শৈশবেই যেতে চাইবো। আপনি আসলে শৈশবে কেমন ছিলেন জানতে চাই? একটু শান্ত প্রকৃতির নাকি দুষ্টুমি করা হতো? না, দুটোই, দুই রকমই ছিলাম বলা যায়। মানে আমি, কেউ কেউ আমাকে হয়তো খুব শান্ত হিসেবে ভাববে, তেমন পরিচয় আমার রয়েছে। আবার কারো কাছে আমি খুবই চঞ্চল প্রকৃতির, তেমন পরিচয় রয়েছে। আসলে সম্ভবত নির্ভর করতো যে আমি কোন পরিবেশে কাদের সঙ্গে কখন রয়েছে। এবং পরবর্তীতে সেই বাচ্চাটা আসলে অনেক দূর পর্যন্ত গিয়েছে এবং সেই গল্পগুলো শুনবো। আপনার সম্পর্কে অনেক তথ্য আছে, আমি যদি একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। একদম। প্রিয় দর্শক, মীর মাসরুর জামান রনি বাংলাদেশের একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আবৃত্তি সংগঠক ও টেলিভিশন সাংবাদিক। আবৃত্তিতে হাতেখড়ি হয় মা বাবার কাছে আর নিয়মিত চর্চা শুরু করেন কাকলি খেলাঘর আসরে যুক্ত হয়ে। সে সময় বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি ডাকসু সাংস্কৃতিক দলে যুক্ত হন এবং মঞ্চ ও টেলিভিশনে নিয়মিত আবৃত্তি শুরু করেন। তিনি অসংখ্য আবৃত্তি প্রযোজনা গ্রন্থনা ও নির্দেশনা করেছেন।
তার নির্দেশনায় উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে মানুষেরা মানুষের পাশে, ধরিত্রী, দেশের মানুষ প্রভৃতি। পাশাপাশি তিনি আবৃত্তি কর্মশালা পরিচালনা এবং একক পরিবেশনার জন্য পরিচিত। বিভিন্ন অ্যালবাম, টেলিভিশন অনুষ্ঠান ও মঞ্চে তার আবৃত্তি দর্শকপ্রিয়তা পেয়েছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক, গণমাধ্যম উন্নয়ন সংস্থা সমষ্টির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, আবৃত্তি সংগঠন সরস্বতীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চলুন দর্শক, আবারও কথা বলি অতিথির সাথে। এই আবৃত্তির সঙ্গে একদমই বলা যায় যে নিজের জীবনটা ওতপ্রোতভাবে আপনার জড়িত। ছোটবেলা থেকে শিখেছেন বাবা মায়ের কাছে, এখনো পর্যন্ত তার সঙ্গে যুক্ত এবং এখনো অনেককে, নতুন মুখকে, তরুণদেরকে শেখাচ্ছেন। সেই গল্পগুলো তো শুনবো। আবারও একটু আপনার শৈশবে ফিরে আসতে চাই, যে ভৈরবের যাত্রাটা কেমন ছিল, ছোটবেলায় বন্ধুদের সঙ্গে কেমন পরিবেশ পেয়েছেন, স্কুলের জীবনটা কেমন ছিল, একটু শুনতে চাই। হ্যাঁ, রেলওয়ে কলোনি ছিল তো, আর সেটাও একটা নদীর পাড়ে। আচ্ছা, মানে আমার শৈশব বলা যায় যে নদীময়, এবং আমি খুব নদী ভালোবাসি এখন। তো আমি মেঘনা নদীর পাড়ে, এবং মেঘনা নদীর উপরে যেখানে রেলওয়ে ব্রিজ, তার খুব কাছাকাছি আমাদের বাসা। খুব সুন্দর একটি জায়গা, এবং সেখানে আমরা স্কুলের বন্ধুরা, বড় মাঠ ছিল, সেই মাঠে খেলা একটি তো অবশ্যই নিয়মিত অনুষঙ্গ। আর এর বাইরে যেহেতু ছোটবেলা থেকে শিশু সংগঠনের সঙ্গে জড়িত, একেবারে পারিবারিকভাবেই আমার বাবাও যুক্ত ছিলেন। আর তখন একজনের কথা খুবই, এটা উল্লেখ করতেই হবে, শরীফউদ্দিন আহমেদ। তিনি খুবই বড় একজন সংগঠক, এবং যে কাকলি খেলাঘর আসরের কথা বললেন, সেটার একদমই পথিকৃত সংগঠক তিনি। এখনো তিনি চালিয়ে যাচ্ছেন তার কর্মকাণ্ড, এবং তিনি আপনার জীবনে আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি যদি বলি যে আমার বাবা মীর নুরুজ্জামান, মা হোসনেরা জামানের পাশাপাশি আরেকজন আমার এই সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড যাই বলি না কেন, জানি এখন কথা হচ্ছে, তার পেছনে অনেক বড় ভূমিকা রাখেন। তাহলে সেটা অবশ্যই একদম প্রথম পর্যায়ের কথা যদি বলি, অবশ্যই সেটা শরীফউদ্দিন আহমেদ, তার ভূমিকা রয়েছে। তো কাজেই তার একটা গাইডেন্স ছিল। আর সব মিলে বন্ধুরা একই সঙ্গে, যেমন শৈশবের ছোটছুটি খেলাধুলা সেটা তো থাকেই, তার পাশাপাশি বড় অংশ সাংস্কৃতিক চর্চা, সাংগঠনিক কর্মকাণ্ড, এগুলোর মধ্যে ছিল। যাই হোক, চমৎকার আড্ডা হচ্ছে। আমরা একটা কবিতা শুনতে চাই। আমি জানি আনিস এটার জন্য অপেক্ষা করছে। তো সকালবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে শুরু করি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। একই সঙ্গে একটু কাজী নজরুল ইসলামকেও মনে করে আসি, তার একটি কবিতা বলি। কবিরানী কাজী নজরুল ইসলাম। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এই রূপ, সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো, আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পূবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই। আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়, তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাঁশি। আমার পূজার যা আয়োজন, তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মাল্য রানী, তোমার সবই। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার এ রূপ, সে যে তোমার ভালোবাসার ছবি।
ভীষণ সুন্দর, দারুণ। ভীষণ সুন্দর। আসলে কবিতা বুঝে পড়া, কবিতা আসলে হৃদয়ে ধারণ করে পড়ার যে একটা আনন্দ, সেটাই আসলে অনেক বেশি অনুভব করছিলাম আপনার আবৃত্তির মধ্য দিয়ে। মানে আবৃত্তি ঠিকঠাক কবিতা ওই একই, যে কবিতা বলতে, কবিতা পড়তে এবং কবিতা অন্যকে বলতে ভালো লাগা, সেখান থেকে বলা। তো যখন আমরা আবৃত্তি বলি তখন অনেক মানে কৌশলের কথা আমরা পাশাপাশি নিশ্চয়ই। চিন্তা করি, মানে স্বরের মাধুর্য, স্বর প্রক্ষেপণের নিশ্চয়ই। এই দক্ষতা, জিনিসগুলো কৌশলগত তো নানা দিক। শেখা হয়েছে অনেক পরে। এগুলো- আমি একটু জানতে চাই যে এই জিনিসগুলোর প্রতি ভালো লাগা, ভালোবাসাটা বাবা মার কাছ থেকে নিশ্চয়ই। হ্যাঁ, শৈশব থেকেই, এবং পরিবারের অবশ্যই সবচেয়ে বড় ভূমিকা। আপনার বাবা মা দুইজনই কি আবৃত্তির সঙ্গে যুক্ত আহ, ছিলেন? বাবা আবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন, মা আবৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু মায়ের কাছেই আমার প্রথম প্রশিক্ষণ। আচ্ছা। মানে যেটি হয় যে আসলে স্কুলের প্রতিযোগিতার মধ্য দিয়ে, বিশেষ করে স্কুলে তো মানে নির্দিষ্ট থাকতো যে একটি অনুষ্ঠান হতোই, রবীন্দ্র নজরুল জয়ন্তী, এটা সবারই মনে পড়বে। তো সেই রবীন্দ্র নজরুল জয়ন্তীর সময়ই একবার কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বলা হলো। তখন আমি তৃতীয় শ্রেণী কিংবা চতুর্থ শ্রেণীতে পড়ি, আচ্ছা। নাকি দ্বিতীয় শ্রেণী, মানে অনেক ছোট, অনেক ছোট। অনেক অনেক ছোট সত্যি। তো তখন খুকি ও কাঠ বেড়ালি হ্যাঁ হ্যাঁ। কবিতাটি কাজী নজরুল ইসলামের, এটি পড়ব বলে ঠিক করা হলো, এবং আমাকে দেখিয়ে দিলেন আমার মা। মা। আচ্ছা, বাবা যুক্ত ছিলেন আবৃত্তির সঙ্গে, কিন্তু কেন তিনি দেখিয়ে দিলেন না? তিনি দেখিয়ে দিলেন না কারণ তিনি ছিলেন ওই প্রতিযোগিতার বিচারক। আচ্ছা। তো তো তখন তার ওই নৈতিক অবস্থান থেকে, এবং আমার একটা নিজের নিরপেক্ষ মনেই অবস্থান। আছে যে তিনি বলেছিলেন যে আমি যদি নির্দেশনা দেই, আবার আমি যদি বিচার করি, তো সেখানে পক্ষপাতের ঝুঁকি থাকে। এবং আমার যদ্দূর মনে পড়ে যে আমাকে স্কোর দেওয়ার সময় উনি স্কোর দেননি, মানে অন্য বিচারকদের নাম্বার অনুযায়ী আমার মূল্যায়নটি হয়েছিল। তখন আমি সেখানে একটি প্লেস পেয়েছিলাম, অনেক সবার মধ্যে বড় ছোট সবাই মিলিয়ে প্রতিযোগিতা হয়েছিল, এবং আমার মনে আছে যে মাঝখানে আমি একটি লাইন একটু ভুলেও গিয়েছিলাম। তো তারপরে আবার বলে অনেক ছোট, সম্ভবত দ্বিতীয় শ্রেণী। স্যার, একটা ছোট্ট শিশু আবৃত্তি করছে আদো আদো বলিতে, বাবা আপনাকে নাম্বার দেননি, তারপরে আসলে কি ঘটে? হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার যতদূর মনে পড়ে, অনেক আগের তো, তখন আমার মনে পড়ে যে এরকম একটা কিছু হয়েছিল, এবং বললাম যে আবৃত্তি করতে গিয়ে মাঝে একটি লাইন একটু একটু ভুলেও যাচ্ছিলাম, তখন একজন বিচারকই আবার পেছন থেকে একটু মনে করিয়ে দিলেন, তারপরে সেটা শেষ হলো, এবং তখন পুরস্কার পেলাম। তো কততম হয়েছিলেন? আমি তৃতীয় হয়েছিলাম। আচ্ছা। তো সেখানে সেটা দিয়ে শুরু। আর মনে আছে সেই পুরস্কারের বই এখনো, কাজী নজরুল ইসলামেরই একটি জীবনীর বই, আচ্ছা। আমার জীবনে পাওয়া প্রথম পুরস্কার সেটি। সে অভিজ্ঞতা আসলেই চমৎকার, প্রথম বই, প্রথম পুরস্কার। আমরা আরো কিছু কবিতা শুনতে চাই স্যার, আপনার ঝুলিতে আর কি কবিতা আছে? হ্যাঁ, আমি এবার রফিক আজাদের কবিতা যদি ভালোবাসা পাই এটি দিয়ে শুরু করি, তারপর আবার একটি হ্যাঁ। বর্ষার দিন, বর্ষার কবিতা ঠিক আছে। বলবো। যদি ভালোবাসা পাই, যদি ভালোবাসা পাই, যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই, ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই, শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই, পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই, আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই, জীবনে আমিও পাব মধ্য অন্তমিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এমন দিনে তারে বলা যায়। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়। এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজে সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয়ে দিয়ে হৃদি অনুভব। আধারে মিশে গেছে
আর সব, তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবাকার। ব্যাকুল বেগে আজি বহে যায়, বিজলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। যদি ভালোবাসা পাই তাহলে শুধরে নেব আবার জীবনের ভুলগুলি। আর যদি আপনার আবারও জন্ম হয় তাহলে সেক্ষেত্রে কি আবৃত্তি শিল্পী হতে চাইবেন বা কবিতার সঙ্গে থাকতে চাইবেন? কখনো ভেবেছেন এমনটা? কবিতার সঙ্গে থাকা এটি তো জীবনের একটি আশ্রয়। আবৃত্তি করা এটিও আমি যেটা অনুভব করি যে এটিও এক ধরনের আশ্রয়, অর্থাৎ নিজের একা থাকার আশ্রয়, অনেকের মধ্যে থাকারও আশ্রয়। যেহেতু আবৃত্তি ঘিরে মানুষের সঙ্গে থাকা, আবৃত্তি ঘিরে সংগঠনের সঙ্গে থাকা, তো এটি একা থাকা এবং অনেকের সঙ্গে থাকা, দুটোর জন্যই কবিতা এবং আবৃত্তি আমাকে অনেক দিয়েছে। তো এর সঙ্গে থাকতে চাইবো, এর সঙ্গে বিচ্ছিন্ন হতে চাইবো না। হয়তো আরো অন্য অনেক কিছু চাইতে পারি, অন্য অনেক কিছু যোগ বিয়োগ হতে পারে, কিন্তু একে সম্ভবত বাদ দিয়ে নয়। কবিতাকে আপনি আশ্রয় বলছিলেন, আপনার সংকটে কবিতা আসলে কিভাবে আশ্রয় হয়েছে? কি কোনো সময় ছিল? একটা বোধ, তো কবিতাটা একটা বোধের প্রকাশ, তো নিজের যে বোধ তার সঙ্গে মিল পাওয়া যায়। আশ্রয় তো সেটাই যেখানে মনে হয় যে হ্যাঁ এটা আমার কথাটা বলছে, শান্তি খুঁজে পাই, কিংবা এই কথাটা বলার মধ্য দিয়ে আমি আমার কথাটাই বলার সুযোগ পাচ্ছি। হয়তো আমার কোনো একটা অনুভূতি, আমার কোনো একটা কথা, সবকিছু আসলে কবিতার ভাষায় সেটা আপনি প্রকাশ করতে পারছেন। আমি যেভাবে বলতে চাচ্ছিলাম সেভাবে হয়তো আমি নিজেই বলতে পারছিলাম না। দেখা গেল কোনো একজন কবি সেটা বলে গিয়েছেন, তখন মনে হয় বাহ, এই তো আমার কথা। এবং তখন মনে হয় যে হ্যাঁ, আমি আমি অনেক নির্ভর হলাম, আমি কোথাও একটা নিজেকে রাখতে পারলাম। দারুণ দারুণ। এবং যেটা আসলে একটু আবারও যদি ছোটবেলায় ফিরে যেতে চাই, গল্প বলছিলেন সেই যে তখন থেকে পারফর্ম করা শুরু হলো, আবৃত্তি করা শিখলেন, পরবর্তীতে আপনি বলছিলেন একজনের কথা যার প্রভাব আপনার জীবনে আসলে অনেক। আমরা একটু তার গল্পটা শুনতে চাই, তার সঙ্গে কখন থেকে পরিচয়, কি কি প্রভাব আসলে আপনার জীবনে রেখেছে? শরীফুদ্দিন আহমেদ, আমরা শরীফ ভাই বলি। শৈশবেই পরিচয় এবং খেলাঘর দিয়েই পরিচয়। খেলাঘরে কত বছর বয়সে যুক্ত হলেন? তখন তৃতীয় শ্রেণী পড়ার সময়, খুব অল্প বয়সে, এরকম অল্প বয়সে। এটা একটা সংগঠন বা একাডেমি ছিল, শিশু সংগঠন। আচ্ছা। তো তার সঙ্গে যুক্ততা, তো তখনই তার সঙ্গে পরিচয়। এবং একটি বলে রাখা ভালো যে আবৃত্তি করেছে, কিন্তু তখন কিন্তু অনেক বেশি করা হতো বিতর্ক। আমি কিন্তু খুবই একেবারেই নিয়মিত বিতার্কিক ছিলাম। এবং সেই তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকেই বিতর্ক শুরু। এবং আবৃত্তির যদি প্রতিযোগিতা অর্থ বলে, আমি আবৃত্তি প্রতিযোগিতা খুব বেশি করিনি, মোটেই খুব বেশি করিনি। বিতর্ক তো প্রতিযোগিতামূলকই হয়, অনেক প্রতিযোগিতা করেছি। এবং এখানে আমি একটু বলতে পারি যে বিতর্ক প্রতিযোগিতায় আমার শুরুটা প্রথম হওয়া দিয়ে, এবং 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 প্রথম হওয়া দিয়েই সেটা চলমান থেকেছে। এবং সে তখন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা হতো, এখনো হয়। এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিশু একাডেমির মাধ্যমে হয়। এটা সারা দেশ জুড়ে হয়, একদম মানে তৃণমূল থেকে শুরু, এখন উপজেলা, আগে ছিল থানা পর্যায়ে, সেই থানা পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হতো। আমি বিতর্কে পরপর দুবার জাতীয় পর্যায়ে প্রথম হয়েছি। এবং উপস্থিত বক্তৃতা আমার খুব প্রিয় ইভেন্ট ছিল। উপস্থিত বক্তৃতায় আমি প্রথম হয়েছি জাতীয় পর্যায়ে। এবং এগুলো সবই শিশু বয়সে, সবই শিশু বয়সে। মানে এই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে কি বাবা মার সাপোর্ট বরাবরের মতোই ছিল? সব সময় ছিল। আর পড়াশোনার অভ্যাসও নিশ্চয় ছিল আপনার? সেটা ছিল। আমাদের বাসায় খুব বই পড়ার চর্চা ছিল। মা বাবা দুজনেই বই পড়তে খুবই ভালোবাসেন। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই 2 বোন। আচ্ছা। বাসায় আমাদের লাইব্রেরির মতো ছিল, এবং সেখানে আমাদের বাসা থেকে অন্যরাও বই নিতে আসতো, এরকম ছিল। পরে ওই যে খেলাঘরের কথা বললাম, কাকলি খেলাঘর আসরের
মাধ্যমে ভৈরব শিশু পাঠাগার গড়ে ওঠে। ওইটার গড়ার সঙ্গে আমার বাবা যুক্ত ছিলেন। শরীফুদ্দিন আহমেদ শরীফ ভাই, তার কথা বললাম, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমরা সবাই মিলে মানে তখন এমনকি শ্রম পর্যন্ত দিয়ে সেই পাঠাগার গড়ে তুলেছি। তো নিজেরা পড়া, অন্যদেরকে পড়তে উৎসাহিত করা, এই ব্যাপারগুলো শৈশব ছিল। এবং ওই যে যা বললাম যে বিতর্ক, বক্তৃতা যাই বলি না কেন, সবকিছুর জন্য তো পড়তে হয়, যুক্তি তৈরি করতে হয়, চিন্তা তৈরি করতে হয়, এবং যুক্তি এবং চিন্তার পেছনে তত্ত্ব এবং তথ্য দিয়ে সেটা সমর্থন তৈরি করতে হয়। তো না পড়ে সেটা সম্ভব হয় না। তার মানে অনেক ছোটবেলায় আপনি বড় বড় লেখকদের বই পড়েছেন বলা যায়। পড়তে হয়েছে, পড়তে ভালোও লেগেছে, এবং পড়ার জন্য যে যার কথা শরীফ ভাইয়ের কথা বললাম, তার অনেক চাপও থাকতো, গাইডেন্স থাকতো, এবং তিনি অনেক পড়েন এবং তিনি লেখকও। তিনি একজন এখন খুব মানে নিয়মিত ভ্রমণকারী, এবং তার ভ্রমণের উপর একাধিক বই রয়েছে। এত অল্প বয়সে এমন একজন সমৃদ্ধ মানুষের অনুপ্রেরণা পাওয়া, এটা অনেক বড় বিষয় নিশ্চয়ই ছিল আপনার জন্য। আপনি তখন কোন স্কুলে পড়তেন? আমি ওই যে ভৈরব রেলওয়ে হাই স্কুল। আর বলে রাখা ভালো যে শুধু আমার মা বাবার পরিবার বা সাংগঠনিক পরিমণ্ডলে শরীফ ভাইয়ের কথা বললাম, শৈশবের কথা যদি বলি, শুধু সেটি না, আমার অন্য আত্মীয় স্বজন, আমি যদি বলি যে আমার নানা নানু, আমার মামা খালা, এমনকি আমার বাবার দিককার যদি বলি, আমার চাচা বা চাচাতো ভাইরা, ভাই বোনরা, সবার উৎসাহ ছিল। এবং আমি যে ওই যে ওগুলো করতাম, আমার আবার আরেকটা আমার প্রথম পুরস্কার আছে ছড়া লেখা দিয়ে। ওইটা জাতীয় শিশু সাহিত্য পুরস্কার প্রতিযোগিতা ছিল, ওইটা খেলাঘরের আয়োজনে ছিল। তখন আমি ছড়া লিখে প্রথম হয়েছিলাম, তারপরে গল্প লিখে প্রথম হয়েছিলাম, হ্যাঁ, শৈশবে। তো সেগুলোর নিয়ে আমি দেখতাম যে সবাই খুব তারা গর্ব করতেন এবং অন্যদেরকে বলতেন এগুলো। হ্যাঁ, তখন এটা আমার খুব ছোটবেলায় তো এগুলাই খুব উৎসাহের ব্যাপার, যে আমার পরিবার আমাকে নিয়ে এই সমস্ত খুশি হচ্ছে, এগুলো খুবই মানে আনন্দ পেত, আরো বেশি অনুপ্রেরণা দিত। একটা হাততালি পাওয়া অনেক বড় বিষয় ছিল তখন। তখন পড়াশোনা আপনার কেমন চলছিল এগুলোর পাশাপাশি? পড়াশোনা চলছিল, পড়াশোনা করতাম, মানে ক্লাসের পড়াশোনার কথা তো সেটা করতাম, কিন্তু একেবারে ফার্স্ট সেকেন্ড হয়ে যাওয়া যেটা, সেটা হ্যাঁ কাছাকাছিই থাকতাম, কিন্তু একেবারে ফার্স্ট সেকেন্ড হওয়াটা, সেকেন্ড হওয়াটা হয়েছে, কিন্তু ফার্স্ট হওয়াটা হতো না, কারণ আমি অঙ্কে খুব খারাপ ছিলাম। তো মানুষ তো অঙ্ক দিয়েই অনেক নাম্বার তুলতো, আর আমি অঙ্কে খুব কম পেতাম ছোটবেলা থেকে। এবং বলা যায় যে শুধু খারাপ না, আমি ভয় পেতাম। আচ্ছা, অঙ্কের ভয়টা কাছে সেটা ছিল। তারপরে মানে বড় হওয়ার ক্ষেত্রে মানে স্বপ্নটা কি ছিল? মানে বাবা মা নিশ্চয়ই চাইতেন যে সন্তান আরো বড় হবে, ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি ডাক্তার, ইঞ্জিনিয়ার একটা স্বপ্ন থাকে। এই ধরনের কি কোনো বিষয় ছিল আপনার উপরে, কোনো চাপ ছিল কিনা? ডাক্তার ইঞ্জিনিয়ারের স্বপ্ন তো আমার দুঃস্বপ্নেও ছিল না, কারণ হচ্ছে আমি অঙ্ক পারতাম না, তো বিজ্ঞান পড়তে পারবো না। তো বিজ্ঞান না পড়লে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। তো আমার স্বপ্ন ছিল যে আমি যেরকম কিছু পারি সেরকম কিছু দিয়েই সৃজনশীলতা যেন প্রকাশ করতে পারি, অর্থাৎ যেখানে লেখালেখির সুযোগ আছে, হ্যাঁ, এরকম কমিউনিকেট করার সুযোগ আছে। আমি কমিউনিকেট করতে পছন্দ করতাম ছোটবেলা থেকে। সো এটা একটা ব্যাপার ছিল। তো আর একটা যে বাবা মার কথা যদি বলি না, আমার বাবা মা খুব ক্যারিয়ার নিয়ে খুব একটা কিছু এরকম কখনো চাপ এটা বলতেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার বা অমুক তমুক জজ, এইগুলো বলতেন না। আমার বাবা খুব স্পষ্ট করে বলতেন, আমার শৈশবের কথা মনে আছে, যে আমি তোমাকে ওগুলো কিছু বলবো না, আমি শুধু বলবো তুমি তোমার প্রয়োজনে পড়ার টেবিলে লিখে রাখো যে আমি একজন ভালো মানুষ হব। একদমই এটা বলতেন, যে আমি চাই যে ভালো মানুষ যেন হয় আমার সন্তান। আমার এটা মনে আছে, এটাই প্রত্যাশা করি প্রত্যেক বাবা মা। যদি এসে আপনি কোন সাবজেক্ট চুজ করলেন? আমি আমার মনে পড়ে যে আমি সম্ভবত সপ্তম শ্রেণীতে পড়ার সময় আমি মনে মনে ঠিক করেছি যে আমি সাংবাদিকতা পড়ব। কলেজ পর্যন্ত কি শেষ করেছিলেন কিশোরগঞ্জে? ভৈরবে না, এসএসসি পর্যন্ত। এইচএসসি আমি পড়েছি ময়মনসিংহের আনন্দমোহনে। কেমন ছিল সেখানের যাত্রাটা? বাবা মা কি ময়মনসিংহ চলে এসেছিলেন? তারা তখনও ভৈরবে ছিলেন। ওই পড়ার সময় আমি আমার নানার বাড়িতে থাকতাম, যেটা আমার জন্মস্থান। তার মানে বাবা মাকে ছেড়ে চলে এলেন। হ্যাঁ, ওই প্রথম এত লং সময়ের জন্য। কেমন ছিল আসলে? সেটা ভালো ছিল, কারণ সেখানে আমার শৈশবের বন্ধুরা ছিল। ময়মনসিংহে তো আমার জন্ম যেহেতু, আর ওই যে ছুটিতে যাওয়া আসার সুবাদে নানান কারণে শৈশবের বন্ধুরাও ছিল, কলেজে নতুন বন্ধু তৈরি হলো। তো সব মিলে সেটা আরেকটা জীবন। এবং আমার কলেজের বন্ধুরাও ভালো অনেক, এবং কলেজেও সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে
যুক্ত ছিলাম। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যেগুলো হয় আপনারা জানেন যে বিভিন্ন ইভেন্ট কেন্দ্রিক হয়, তাই না? সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো হয়, বিজ্ঞান মেলা হয়। তো তখন সেখানে আনন্দমোহন কলেজে যদি বলি পারফরমেন্সের স্মৃতি, সেটা অনেক বেশি বক্তৃতা বিতর্ক কেন্দ্রিক, আবৃত্তি কেন্দ্রিক স্মৃতি কলেজে কম, তুলনামূলক অনেক কম। তো আর এর বাইরে পড়াশোনার এইচএসসির সময়টা খুব ছোট, তো 2 বছর মাত্র, তখন অনেক আসলে পড়ার চাপ একসঙ্গে নিয়ে নিতে হয়, কেননা ওইটা একটা জীবনের বড় মোড় পরিবর্তনের জায়গা। তার ফলের উপর নির্ভর করবে যে আমি কত ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পরে ভর্তি হব, আমার ক্যারিয়ার কি হবে ইত্যাদি। তো কাজেই ওইটা ওইভাবে কেটে গেল আর কি। আমরা এই পর্যায়ে আরো দুটো কবিতা শুনতে পারি, কি বলো? অবশ্যই আনিস, চলো তাহলে স্যার, তাহলে আপনার কাছ থেকে আরো কবিতা শুনতে চাই। বর্ষা আর একটি বৃষ্টির কবিতাই বলছি। এই কবিতাটি আমার খুব প্রিয় একটি কবিতা। আমি জানি না ওই অর্থে আবৃত্তি আজ করা হচ্ছে না হয়তো বা নানান কারণে, কিন্তু আমি কবিতাগুলো বলি, আমার বলতে ভালো লাগছে। বৃষ্টি চিহ্নিত ভালোবাসা, আবুল হাসান। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে। সেদিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা। ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। তবু কেউ আমাদের কাদা ভেঙে যায়নি মিটিংয়ে। থিয়েটার পণ্ড হলো, এ বৃষ্টিতে সভা আর তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। ব্যবসার হলো ক্ষতি, দারুণ দুর্দশা। সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ, অমুকের ধ্বংস চাই বলে আর হাবিজাবি হলো না পাড়াটা। ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মতো চুল ঝাড়ল আঙিনায় হঠাৎ বাতাসে। আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা স্বরচিত মেঘমালা গাইল 3 বার। আর কটি চাখর মানুষ এলো রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে। তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে তবু মাইনেটা বাড়ছে না। ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই, ক্রমাগত বাড়ছেই হৃদরোগ, চোখের অসুখ। একজন বেরসিক তার মধ্যে বলে উঠল, বৃষ্টি মানে বুঝলেন তো, অযথাই যানবাহনে পয়সা খরচ। একজন বাতের রোগী গলা কাশল, ওহে ছোকরা, নুন চায়ে লেবুর টুকরোটা একটু বড় করে দিও। তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু যায় আসেনি আমাদের, কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিল। সারাদিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনয় অনুরোধে আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল। সারাদিন সারাদিন আমাদের হৃদয়ের অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল। একেবারে জীবন্ত হয়ে উঠছিল, এত প্রাণবন্ত আবৃত্তি, মুগ্ধ হচ্ছিলাম। কি বলো জেরিন? নিঃসন্দেহে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, মন্ত্রমুগ্ধের মতো। ভীষণ সুন্দর স্যার। আমার মনে হয় যে কবিতা আবৃত্তি আবারও শুনবো বা শুনতে ইচ্ছে করছি, কিন্তু গল্পে তো যেতেই হবে। আবার একটু ফিরে যাই গল্পে। আমরা ছিলাম হয়তো আপনার কলেজ জীবনে। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরতে চাই, কি বলো? হ্যাঁ, কলেজ জীবনে 2 বছর পড়াশোনা করলেন এবং তখনই চিন্তা করলেন যে ঢাকাতে এবার পড়াশোনা করবেন, তাই তো? হ্যাঁ, মানে চিন্তা করলাম, তারপরে তো আমরা জানি যে খুবই প্রতিযোগিতামূলক। এখানে একটা বিয়োগাত্মক ঘটনা আমার জীবনে ঘটে। আমি এমনিতে কলেজ জীবনের কথা বলি যে কলেজ জীবনে তো ময়মনসিংহ শহর, সেটা তো ব্রহ্মপুত্র নদ, এই কথাগুলো আগে হয়েছেই। পাশাপাশি আনন্দমোহন কলেজ, সুন্দর ঐতিহ্যবাহী কলেজ, সবকিছু মিলে ভালো কাটলো। কিন্তু যখন এইচএসসি পরীক্ষার পরপরই, পরীক্ষার ফলের আগে আমার বাবা মারা যান। আচ্ছা। তো কাজেই তখন আমার জীবনের মানে এর চেয়ে বড় তো দুঃখের কিছু আর হয় না। কেননা আমার বাবা, আমি যেমন বলেছি যে বাবা তো বাবাই, আমার বন্ধু, আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড বলি, আবৃত্তি বলি, আমার বাইরের জীবন, পড়াশোনা, সবকিছুরই প্রাণপুরুষ। তো তাকে হারাই, ওই বয়সে বাবাকে হারিয়ে ফেলা মানে তো
অনেক বড় একটা কিছুই নাই এরকম একটা জীবন হঠাৎ শূন্যতা, এবং এর মধ্যেই এইচএসসি পরীক্ষার ফল আপনি কি পরিবারের বড় ছেলে বা আমি বড় বড় সন্তান ছেলে, ছিলেন, তাহলে দায়িত্ববোধটাও সেটাও একটা বিষয় থাকে। আর এইচএসসি পড়া একটা ছেলে হয়তো দায়িত্ব, সেটা থিওরিটিক্যালি থাকে, কিন্তু অতটা বোঝার তো আর তখন বয়সটাও না, আসলে অনেক তো ছোট বয়স। তো তখন আমার মা এবং তখন আমার মানে নানার বাড়ি থেকে নানা নানু মামা খালা খালু সবাই তাদের একটা মানসিক সমর্থন, সবকিছু সব ধরনের সমর্থন, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবং তারপর পরে আমাদের পরিবার ভৈরব থেকে ময়মনসিংহে চলে আসতে হলো, চলে আসাই হলো। তখন থেকে পরিবার ময়মনসিংহে থাকা, তখন আবার আমার যেহেতু এইচএসসি পরীক্ষার ফল হলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, আর যেটা বলছিলাম যে সেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় আমি ভেবেছিলাম যে আমি সাংবাদিকতায় পড়বো। কেন, তখন আমি পত্রিকায় কোন একটা সংবাদের মধ্যে দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বলে একটি বিভাগ আছে। তখন আমার মনে হচ্ছিল যে এটা আমি খুঁজছি, যেহেতু আমি বিজ্ঞানে পড়ার সাহস ছিল না, অঙ্ক পারতাম না, বিজ্ঞানে পড়তাম না, তো মনে হতো যে এটা তো একটা লেখালেখির পেশা হবে, আর লেখালেখি করতে আমার ভালো লাগে, এরকম এক ধরনের কল্পনা থেকে। মানে তখন তো আর সাংবাদিকতা কি, এটার কৌশলগত দিকগুলো কি, এটার বাকি চ্যালেঞ্জগুলো কি কি, ওগুলো কিছুই বুঝতাম না। ভাবতাম যে লেখা পারলেই এটা পারা যাবে, এরকম একটা ইনোসেন্ট একটা বোধ থেকে এটা তৈরি হয়েছিল। তো ওই আমার মনের মধ্যে ছিল যে আমি পড়বো। তো তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে, যেটা কলা বিভাগের জন্য, কলা অনুষদের জন্য, তো সেখানে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিলাম ফল বেরোনোর পরে। তো ভর্তি পরীক্ষা দিয়ে আমার কেমন করে যেন হয়ে গেল, মানে আমি ভাবতে পারিনি, কেননা আমার তো আসলে ওই অবস্থায় তো বাবার চলে যাওয়া সবকিছু মিলে একটা ভর্তি পরীক্ষার জন্য সবার জানা যে মানুষ কি পরিমাণ প্রস্তুতি নেয়। আমার বন্ধুরা তখন অনেকেই ঢাকায় থেকে কোচিং সেন্টারে কোচিং করা, গাইড বই পড়া, অনেক কিছু। আমার সেসব কিছু ঘটেনি, আমি কিছুই ঘটেনি। আমি আমার আগের পড়াশোনা থেকে একটা গাইড বইয়ে নামমাত্র চোখ বুলানো থেকে আমি এসে ভর্তি পরীক্ষা দিই এবং আমার হয়ে গেল, লিখিত পরীক্ষা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে মোটামুটি প্রথম দিকেই থাকলাম। তো যখন ভর্তি পরীক্ষা হলো, তখন ভর্তি পরীক্ষায় আমি 1 নম্বর পছন্দ সাংবাদিকতা দিলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা, 2 নম্বর ইংরেজি, 3 নম্বর আইন, এরকম দিলাম। তো ভর্তি লিখিত পরীক্ষা যারা টেকে তাদের তো একটা ভাইবার মতো হয়। তখন ভাইবায় আমার শিক্ষকরা যারা ছিলেন সেখানে, নির্বাচকরা, তো তারা বলছিলেন তুমি তো 1 নম্বর সাংবাদিকতা দিয়েছো, তো সাংবাদিকতা পেয়ে যাবে। তো আরেকজন পাশ থেকে বললো ও তো ইংরেজিও পাবে। তো তখন আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, অল্প একটু দ্বিধায় পড়লাম। কিন্তু আবার একজন শিক্ষক পাশাপাশি বলে না না, ওর তো 1 নম্বর সাংবাদিকতা, তাহলে এটাই দিয়ে দিই। তারপর দিয়ে দিল, আমিও খুশি হয়ে চলে এলাম। তো একটু বলে রাখি যে শুধু সেখানে সাংবাদিকতার নাম দেখেছিলাম বা লিখতে পছন্দ করতাম, এর পাশাপাশি আরেকটি ভূমিকা আছে। আমরা তখন সংবাদ পত্রিকা পড়তাম, বাসায় সংবাদ রাখা হতো, ইত্তেফাকও পড়া হতো, সংবাদও পড়া হতো, দৈনিক সংবাদ। তো সংবাদে তখন মোনাজাত উদ্দিন লিখতেন রংপুর থেকে, তাই চারণ সাংবাদিক বলে। তো মোনাজাত উদ্দিনের লেখা আমার খুব পছন্দ হতো, উনি এমন করে সাধারণ মানুষের গল্প লিখতেন। তো আমার তখন মনে হতো কি আমি যদি সাংবাদিক হই তাহলে আমি একেবারে সাধারণ মানুষ, যারা গ্রামের মানুষ, সমাজের বঞ্চিত মানুষ, তাদের কথা লিখতে পারবো, এরকম একটা বোধ মনের মধ্যে ছিল এবং আমি ওরকম একটা সাংবাদিক হতে চেয়েছিলাম। দারুণ। এবং সেখান থেকে শুরু হলো 4 বছরের জার্নিটা কেমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে পড়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সামরিক স্বৈরশাসন ছিল, আমরা যখন ভর্তি হই। এবং আপনি সেই গণ আন্দোলনেও যুক্ত ছিলেন যতটুকু জানি। এবং তখন 90-এর আন্দোলন বলে যেটা খ্যাত, 90-এর গণ অভ্যুত্থান, তার আগের যে আন্দোলনটা, আমরা 88-89 সেশনে ভর্তি হই, তখন উত্তাল। এবং তখন প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের কারণে, ছাত্র শহীদ হওয়ার কারণে বন্ধ হয়ে যেত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেত। তো এর মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, মিছিল মিটিং। এবং তখন কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয়ে কেউ সবাই যুক্ত হতো এমন নয়, কিন্তু যারা হয়তো কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নয়, তারাও প্রতিদিন মিছিলে থাকতো। কেননা তখন ওই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, স্বৈরাচারের বিদায় দিতে হবে, এই স্পিরিট থেকেই সবাই যুক্ত থাকতো। তো তার সঙ্গে একই সঙ্গে রাজনৈতিক আন্দোলন, সাহিত্য সাংস্কৃতিক আন্দোলন সব একসঙ্গে চলে। এবং অবশ্যই সেই সময়ের সঙ্গে তো
যুক্ত থাকা হয়েছে। তো তার মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবনটি কেটেছে। এবং তারপর গণতন্ত্র এলো, তার মধ্যে তখন থেকে আবার সাংবাদিকতাও শুরু, বিভিন্ন পত্রিকায় লেখালেখি এগুলো দিয়ে। অর্থাৎ তখন থেকে আসলে কর্মক্ষেত্রে অনেকটাই প্রবেশ করা। হ্যাঁ, সেই প্রসঙ্গে আমরা আবারও আসবো, কিন্তু কবিতা শোনার লোভ সামলাতে পারছি না। এই পর্যায়ে কোন কবিতাগুলো শুনছি? আমরা জানি যে দুনিয়াতে যুদ্ধ চলছে, বিশেষ করে গাজা। আমরা সহ্য করতে পারি না আসলে। তো আমি ওই বোধ থেকে লেখা কিছু কবিতা এখন বলি। আবুল হাসানের কবিতা কুরুক্ষেত্রে আলাপ। আমার চোয়ালে রক্ত হে অর্জুন, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়, ভ্রূণ হত্যা সে তো আরও সাংঘাতিক। আমি জানতাম হে অর্জুন, মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব। আমার নাভিতে রক্ত, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না, দুর্ভিক্ষ ও রাষ্ট্রবিপ্লব আমি থামাতে পারবো না, চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারবো না, রিলিফের কাপড়ে আমি মানুষের অধপতন ঢাকতে পারবো না, শেফালির সমস্ত গ্রীবায় লাগবে লম্পটের লালা আর বিষ। আমি জানতাম হে অর্জুন, অনাহারে অনেকেই যুবতী হয়েও আর যুবতী হবে না, ভাই পলায়নে যাবে, বোন তার বাসনা হারাবে। আমি জানতাম, আমি জানতাম ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না। বকুল বৃক্ষদের এইভাবে খুন করা হবে, সব গীতিকার পাখিদের এইভাবে গলা ডানা স্বরলিপি শব্দের পালকগুলি ভেঙে দেওয়া হবে। আমি জানতাম, আমি জানতাম তিতির ঈগল গোত্রের সব শিশুদের এইভাবে ভিক্ষুক পাগল আর উন্মাদ বানানো হবে। ভারতীয় যুদ্ধের উৎসবে আজ এই শুধু আমাদের ধনুক ব্যবসা। আমি জানতাম হে অর্জুন, আমি ঠিক জানতাম। এবার আমি ফিলিস্তিনের কথা বলছিলাম। ফিলিস্তিনের কবি কামাল নাসেরের ছোট একটি কবিতা। আমরা জানি যে ত্রাণ শিবিরে দাঁড়িয়ে থাকা শিশুদেরকেও কিভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে মনে করে লেখা। ফিলিস্তিনিদের গল্প, কামাল নাসের, ফিলিস্তিনি কবি। আমি তোমাদের একটি গল্প বলবো, আমাদের স্বপ্নে বেঁচে থাকার গল্প, তাঁবুর ভেতর থেকে আসা একটি গল্প, ক্ষুধার যন্ত্রণায় অনুপ্রাণিত ও অন্ধকার রাতের আতঙ্কে অলঙ্কৃত গল্প। এটা আমাদের দেশের গল্প, মুষ্টিমেয় শরণার্থীর গল্প। তাদের 20 জনের জন্য মাত্র 1 পাউন্ড ময়দা বরাদ্দ আছে, আর আছে একটুখানি ত্রাণের প্রতিশ্রুতি, উপহার ও পার্সেল। এই গল্পটি দুর্দশাগ্রস্তদের, যারা 10 বছর ধরে লাইনে দাঁড়িয়েছিল, ক্ষুধায়, কান্না ও বেদনায়, কষ্ট ও কিছু পাওয়ার আকাঙ্ক্ষায়। এটি এমন মানুষের গল্প যারা বিভ্রান্ত হয়েছিল, যাদের বছরের পর বছর ভুল বুঝিয়ে রাখা হয়েছিল, তবু তারা প্রতিবাদী হয়ে ওঠে। তারা বিচ্ছিন্ন কিন্তু ঐক্যবদ্ধ। তারপর আলো থেকে যখন তাঁবুর দিকে অগ্রসর হয়, প্রত্যাবর্তনের সেই বিপ্লব তাদের জায়গা করে দিল তাঁবুর অন্ধকারে। একদমই আসলে হৃদয় বিদারক গল্পগুলোই যেন শুনছিলাম কবিতার মধ্য দিয়ে। কবিতা আসলে এভাবেই একটি জাতির কণ্ঠস্বর হয়ে ওঠে, যন্ত্রণার দুঃখের কথাগুলো বলে কবিতা। এই পর্যায়ে আপনার কর্মক্ষেত্রের কথা একটু শুনতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেন, তারপরে কোথায় যুক্ত হলেন? আমার কর্মক্ষেত্র একটু মিশ্র, সবই গণমাধ্যম কেন্দ্রিক। আমি আগেই বলেছি যে আমি যোগাযোগ করতে পছন্দ করি। সো আমি গণযোগাযোগের ও সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে আমি ছাত্রজীবন থেকেই লেখালেখি, সংবাদপত্রের সঙ্গে জড়িত, সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকায় লেখালেখির মধ্য দিয়ে এবং নিয়োগপ্রাপ্ত হয়েও কাজ করেছি। পাশ করার পরে আমি একটি দৈনিক পত্রিকা, দৈনিক মুক্তকণ্ঠ, সেখানে স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হই। তবে পাশাপাশি আমি আবার তখন উন্নয়ন সংস্থাতেও কাজ করি। আসলে
আমার একটি আগ্রহ তৈরি হয় প্রশিক্ষণ পরিচালনার বিষয়গুলো শেখার। তো আমি তখন দেখি যে উন্নয়ন সংগঠনগুলোতে ওই সুযোগ রয়েছে। তো তখন প্রথমে গণসাহায্য সংস্থা বলে একটি সংগঠন, সেখানে মিডিয়া অ্যাডভোকেসি, ওইটাও গণমাধ্যম কেন্দ্রিকই, মিডিয়া অ্যাডভোকেসির কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলাম এবং তখন গবেষণা এবং প্রশিক্ষণ শেখার এক ধরনের সুযোগ পেলাম মাঠ পর্যায়ে। তারপর ম্যাসল্যান্ড মিডিয়া সেন্টার বলে একটি প্রতিষ্ঠান, এটি গণমাধ্যম উন্নয়নে কাজ করত সরাসরি, বিশেষ করে স্থানীয় পর্যায়ের গণমাধ্যম উন্নয়ন, যেটা তৃণমূল পর্যায়ের মানুষের কণ্ঠস্বর তুলে ধরা নিয়ে কাজ করা। আমি আগেই বলেছি যে আমার উদ্দেশ্যটাই ছিল যে আমি এমন সাংবাদিকতা করব যেটাকে বলে প্রান্তিক মানুষের কথা বলে। তো তারপর সেখান থেকে দৈনিক মুক্তকণ্ঠ এবং ম্যাসল্যান্ড মিডিয়া সেন্টার পাশাপাশি আমি কন্টিনিউ করলাম, একই সঙ্গে সাংবাদিকতা এবং উন্নয়ন কর্মকাণ্ড, প্রশিক্ষণ পরিচালনা। সেই ধারাবাহিকতায় আমি বিডি নিউজে কাজ করেছি, তারপরে এখন চ্যানেল আইতে আছি, মাঝে আরেকটি আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্ট নামে একটি উন্নয়ন প্রকল্পে ওইটার সঙ্গে জড়িত ছিলাম। আমি দেশের বাইরে কিছু গবেষণার কাজ করেছি, যেমন এর মধ্যে নাইজেরিয়াতে গণমাধ্যম উন্নয়ন বিষয়কে একটি গবেষণার কাজে যুক্ত ছিলাম। আর বর্তমানে সমষ্টি বলে একটি গণমাধ্যম উন্নয়ন সংগঠন পরিচালনা করছি। এটি আপনার প্রতিষ্ঠান? মূলত হ্যাঁ, এটি আমারই গড়ে তোলা প্রতিষ্ঠান। আমার সহকর্মীরা আমার সঙ্গে রয়েছেন প্রতিষ্ঠাকাল থেকেই। এটি প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরার জন্য গণমাধ্যম উন্নয়নে কাজ করে থাকে আর কি, এবং জনস্বার্থ সাংবাদিকতার প্রসার। এটা কত বছর ধরে প্রতিষ্ঠিত? এটি অনেক দিন, মানে এটি তো আসলে আমি সার্বক্ষণিকভাবে আমি সময় দিচ্ছি না, আমার সহকর্মীরা দিচ্ছেন। আমি আমার পেশায় থেকেই ওটি পরিচালনা করছি। 2005 থেকে সংগঠনটি কাজ করি, অনেকদিন। আমরা গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা এগুলো নিয়ে কাজ করি। পাশাপাশি তো সরস্বতীর সঙ্গে তো কাজ করা, আমি সেটি তো আমার আত্মার খোরাক, আবৃত্তি কর্মকাণ্ড সেটি তো রয়েছে। এবং নিজে যেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেখানেও আপনি শিক্ষক হিসেবে আমি খণ্ডকালীন শিক্ষকতা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ। সেখানে আমি বর্তমানে ওখানে পড়াচ্ছি টেলিভিশন জার্নালিজম, ডেভেলপমেন্ট ইস্যুস। তো এটা আমার দুই ধরনের আগ্রহের জায়গা, যে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমার যে আগ্রহ, পাশাপাশি সাংবাদিকতা, দুটোর একটি মিশ্রণের জায়গা। তো কাজে আমি খুবই উপভোগ করি বিষয়টি। এবং আপনি নাটকের সঙ্গেও যুক্ত, আপনার একটা লেখা নাটক রয়েছে। আমার লেখা একটি নাটক বাংলাদেশ টেলিভিশন প্রচার হয়েছে ট্রেন নামে, আর আরেকটি নাটক গবেষণা করে লেখা, ওইটা পরিবেশ থিয়েটার ফর্মে। হ্যাঁ, আমার বিশ্ববিদ্যালয় জীবনের বড় একটি অংশ পরিবেশ থিয়েটার বা নাটক করে কেটেছে আশিস খন্দকারের সঙ্গে মঞ্চে। এবং মধুর ক্যান্টিনের উপর একটি নাটক হয়েছিল কাগজের কম্পাস নামে, ওইটার গবেষণা এবং স্ক্রিপ্ট আমার লেখা আশিস খন্দকারের নির্দেশনায়, এবং ওনার নির্দেশনায় আমি অভিনয় করেছি, এগুলো করেছি। টেলিভিশন নাটকে অল্প স্বল্প অভিনয় করা হয়েছে। বাহ, তার মানে আপনি বহু গুণে গুণান্বিত একজন। এমন কিছু না, ওগুলার আমি এমন বলিও না, যেহেতু ওইভাবে আর করা হয় না। বর্তমান তো অনেকে আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িত, কিন্তু এখন কি আসলে চর্চার জায়গাটা একটু কমছে, কি বলে মনে হয় আপনার? চর্চা, যতটা চর্চা করা প্রয়োজন, মানে নিষ্ঠার সঙ্গে করা, যেমন আমি বলি যে আমি যে ম্যাসল্যান্ড মিডিয়া সেন্টারের কথা বলছিলাম, ওখানে যুক্ত ছিলেন আবৃত্তি শিল্পী কামরুল হাসান মঞ্জু। তো এরকম অন্য অনেকেই সিনিয়রদের অনেকে যা চর্চা করতে আমরা যেরকম দেখেছি, তারা যেরকম চর্চা করতেন নিবিড় নিষ্ঠার সঙ্গে, সেইটা আমার মনে হয় যে আমাদের মধ্যে অনেকটাই কম। আসলে অনেক কিছুর সঙ্গে যুক্ত থেকে তারপর পাশাপাশি করা, তো এইভাবে করে প্রকৃত প্রস্তাবে শিল্পটা যেমন হওয়া উচিত তেমন হয়ে উঠছে না। এমনকি আমি নিজেও পারছি না, আমি নিজেও বুঝি যেটা কতটা চর্চা করলে আরো প্রকৃত যেভাবে করতে চাই সেটা হয়ে উঠতে পারতো, সেটা হয়ে উঠছে না। আর এমনিতে আবৃত্তি নিজে করার চাইতেও আমি আবৃত্তি প্রযোজনা, গ্রন্থনা এবং নির্দেশনার কাজটা বেশি পছন্দ করি। সেখানেও আমি দেখি যে যতটা মহড়া করে, যতটা পূর্ব প্রস্তুতি নিয়ে একটি প্রযোজনা মঞ্চে আনা জরুরি, সেটি হয়ে ওঠে না। দেখা যায় যে শিল্পীরা সবাই সময় ঠিক মতো দিতে পারেন না, অনেক আনুষঙ্গিক সামর্থ্যেরও ঘাটতি থাকে, এবং সময়টাও ভীষণ অস্থির। হ্যাঁ, শিল্পটা শিল্প হিসেবে প্রকৃত মানসম্মত হয়ে ওঠার জন্য যতটা সামর্থ্য প্রস্তুতি দরকার, সেই জায়গায় আমরা এখনো আসলে যেতে পারছি না আসলে। এটাই আসলে হয়। তারপরেও সব অস্থিরতা কাটিয়ে উঠুক, আমরা ভালো পরিবেশ আসলে প্রত্যাশা করি। আমরা আবার একটু কবিতায় ফিরতে চাই, যেহেতু আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। আপনার নিজের লেখা কোনো কবিতা এই মুহূর্তে শুনতে চাই। আচ্ছা, নিজের লেখা বলি তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই। এই কবিতাটির শিরোনাম সূচিপত্র। আমার একটা পৃথিবীর মতো মা আছে না, আমার মা পৃথিবীর মাটির মতো, আলোর মতো, কিংবা জল
অথবা হাওয়ার মতো। না, আমার মা ঠিক পৃথিবীর মতোই। স্মৃতির মতো আমার বাবা আছে। স্মৃতি হচ্ছে এক জোড়া চশমার মতো, এক জোড়া চশমা ঠিক ভালোবাসার মতো, আর ভালোবাসা অবিকল যন্ত্রণার মতো। আমার একটা বৌদি আছে বাংলাদেশের মতো। এই যেমন বৃষ্টি পড়তে পড়তে রোদ, আবার রোদের মধ্যেই বৃষ্টি, কষ্টের মতো কিছু ভালো লাগা আছে, আবার সুখ নামের কিছু দুঃসহ যন্ত্রণা। আমার একটা তুমি আছে, তুমিটা ঠিক তোমার মতো, অথচ যে তুমি দৃশ্যমান সে কি সত্যি আমার আছো? ভীষণ মুগ্ধতা, ভীষণ ভালো লাগলো জেরিন, কি বলো? আমিও সেটাই আসলে আপনার ভাবছিলাম। মানে কবিতার সঙ্গে আপনার হৃদয়ের যে যোগসূত্র সেটা আমরা অনুভব করছিলাম। আর আসলে আমাদের মনে হয় যে 1 ঘন্টা খুবই অল্প সময়, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর অনেক কিছু আপনার কাছ থেকে জানার ছিল। অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝে। আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভবিষ্যতে আপনার কবিতা আমরা আবারও শুনবো। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। সময়টা খুব ভালো কাটলো। ভালো থাকবেন আশা করি সবাই। ধন্যবাদ।